রাজবাড়ীতে চুরি বন্ধের রাত জেগে পাহারা দিচ্ছেন গ্রামবাসী। জাতি জেনে তেন নির্বাচন চায় না, বলছেন জামায়াত আমির। জানাবো কে জিতল, এপ্রিলে ক্ষুব্ধ বিএনপি, খুশি জামায়াত এনসিপি। এবং সর্বশেষ জানাবো কোরবানি দিতে গিয়ে আহত ঢামেকে সেঞ্চুরি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজবাড়ীতে চুরি বন্ধের রাত জেগে পাহারা দিচ্ছেন গ্রামবাসী। দেশ আমার, গ্রাম আমার, সুরক্ষার দায়িত্ব আমাদের এ স্লোগান নিয়ে রাজবাড়ীর বালিয়াকান্দিতে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, সন্ত্রাস, নাশকতা প্রতিরোধ স্বেচ্ছায় রাত জেগে পাহারা দিচ্ছেন এলাকাবাসী। এতে গ্রামের মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। জানা গেল, বালিয়াকান্দি উপজেলার রাজধরপুর, আরকান্দি, হুলাইল, জঙ্গল, সোনাপুর, আনন্দবাজার সহ বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, সন্ত্রাস, নাশকতা প্রতিরোধ এসব অপরাধ ঠেকাতে গ্রামের যুবকরা একত্রিত হয়ে পাহারার দায়িত্ব নিয়েছেন। আর পাহারাদারদের প্রতিনিয়ত খোঁজ নিচ্ছে থানা পুলিশ। স্থানীয় কয়েকজন বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদারকি ও টহল বাড়ানোর পাশাপাশি স্থানীয়দের পাহারার কারণে চুরির ঘটনা কমে আসছে। তা না হলে সাধারণ মানুষ মূল্যবান সম্পদ ও আয়ের উৎস হারিয়ে দিশেহারা হয়ে পড়ত। প্রতিদিন চোরের অত্যাচার আমরা অতিষ্ঠ, তাই জানমাল রক্ষায় নিজেরা রাত জেগে পাহারা দিচ্ছি। গ্রাম পাহারা দেওয়া এক যুবক বলেন, গ্রামের সবাইকে নিয়ে এ ব্যাপারে একটি কমিটি গঠন করে পর্যায়ক্রমে গ্রামে পাহারা অব্যাহত থাকবে। চুরি বন্ধে প্রশাসনের সহযোগিতা, গ্রামের ছেলেরা যে উদ্যোগ নিয়েছে তাতে আমি খুশি। আমি গ্রামের মধ্যে ও আশপাশের বিভিন্ন মসজিদে চুরির ব্যাপারে সবাইকে সচেতনতা সৃষ্টির জন্য প্রচারণা চালাতে বলেছি। বালিয়াকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, তারা আমার ডাকে সাড়া দিয়ে স্বপ্রণোদিত হয়ে পাহারা দিচ্ছেন। এতে চুরি সহ অনেক অপরাধ হ্রাস পেয়েছে। প্রতিটি এলাকায় এভাবে টিম গঠনের কার্যক্রম শুরু হয়েছে। এই ধারা অব্যাহত থাকবে। জাতি জেনে তেন নির্বাচন চায় না, বলছেন জামায়াত আমির। জাতি কোনো জেনে তেনে নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। ডক্টর শফিকুর রহমান বলেন, জাতি কোনো জেনে তেনে নির্বাচন চায় না। সুষ্ঠু বিচার, নির্বাচন কমিশনের সংস্কার, 1 জুলাই ঘোষণাপত্র এবং ভোটের একটি সমতল মাঠ বা সমান সুযোগ নিশ্চিত করা গেলে ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব হবে। জামায়াত আমির আরও বলেন, দেশের মানুষ পরপর 3 বার ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। এবার নতুন ভোটার এবং যুব সমাজকে ভোট প্রদানের সুযোগ করে দিতে হবে। তিনি জানান, যদি প্রধান উপদেষ্টা কোনো সহযোগিতা চান, জামায়াত তা দিতে প্রস্তুত। তবে দেশের বর্তমান সংকট নিরসন হওয়া অত্যন্ত জরুরি বলেও তিনি মন্তব্য করেন। কে জিতল, এপ্রিলে ক্ষুব্ধ বিএনপি, খুশি জামায়াত এনসিপি। 6 জুন শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, 2026 সালের এপ্রিলের প্রথম দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ঘোষণার পর দেশের রাজনীতিতে নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে। বিএনপির সঙ্গে সঙ্গে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, এপ্রিল মাসে নির্বাচনের কথা বলে আসলে নির্বাচন পিছিয়ে দেওয়ার পথ তৈরি করা হয়েছে। বিএনপির এই প্রতিক্রিয়ার বিপরীতে জামায়াতে ইসলামী ও নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির প্রধান উপদেষ্টার ঘোষণাকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। যদিও গত কয়েক মাস ধরে নির্বাচন কবে হবে তা নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব চলছিল। এবার প্রধান উপদেষ্টার ঘোষণার পর সেই বিভাজন আরও স্পষ্ট হয়ে উঠেছে। এখন দুটি ভিন্ন পক্ষ পরিষ্কারভাবে দৃশ্যমান। মোট কথা, প্রধান উপদেষ্টার ঘোষণায় বিএনপি ক্ষুব্ধ। দলটির শীর্ষ নেতাদের বক্তব্যে সেটি স্পষ্ট। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রধানের এই ঘোষণাকে স্বাগত জানিয়ে জামায়াত ও এনসিপি খুশি প্রকাশ করেছে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। বিএনপি শুরু থেকেই দাবি করে আসছে, জাতীয় নির্বাচন চলতি বছর ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হতে হবে। অন্যদিকে এনসিপি শুরু থেকেই বলছে, আগে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করে প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার করতে হবে, এরপরই নির্বাচন সম্ভব। জামায়াতও প্রায় একই ধরনের অবস্থান নিয়েছে। তারা আগেই মত দিয়েছে, নির্বাচন 2026 সালের এপ্রিলে হওয়া উচিত। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় বর্তমানে রাজনৈতিক ময়দানে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে এনসিপি ও জামায়াত ইসলামী। গত কয়েক মাস ধরে এই দুই দলের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বাকযুদ্ধ প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এমন প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার এপ্রিলে নির্বাচনের ঘোষণা অনেক রাজনৈতিক বিশ্লেষকের কাছে প্রতিহত হয়েছে চাপের মুখে বিএনপির দাবি প্রত্যাখ্যান হিসেবে। তাদের মতে, প্রধান উপদেষ্টা বিএনপি ও সেনাপ্রধানের সময়সূচির প্রস্তাব না মেনে জামায়াতের পরামর্শ গ্রহণ করে এটা দেখিয়ে দিতে চেয়েছেন তিনি কোনো পক্ষের চাপের কাছে মাথা নত করবেন না। তবে একাংশ বিশ্লেষক মনে করছেন, এপ্রিল মাসে নির্বাচন নির্ধারণের পেছনে প্রধান উপদেষ্টা তেমন কোনো স্পষ্ট বা গ্রহণযোগ্য যুক্তি এখনো তুলে ধরতে পারেনি।
সরকারের পূর্ব নির্ধারিত ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের সময়সীমাকে শুরু থেকে সমর্থন দিয়ে এসেছেন জামায়াত ইসলামী ও এনসিপি। বিশেষ করে এনসিপি শুরু থেকেই বলে আসছে নির্বাচন আয়োজনের আগে প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার ও জুলাই গণহত্যার বিচার কার্যক্রম শুরু করতে হবে। এখন প্রধান উপদেষ্টা এপ্রিল মাসে নির্বাচনের যে সময় ঘোষণা দিয়েছেন সেটিকে গুরুত্ব দিয়ে বিশেষভাবে মৌলিক সংস্কার বাস্তবায়নের উপর গুরুত্ব দিচ্ছে দলটি। বিএনপি সহ 30টির বেশি রাজনৈতিক দল যেখানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছে, সেখানে জামায়াতে দেওয়া এপ্রিলের নির্বাচনের প্রস্তাবের সঙ্গে প্রধান উপদেষ্টার সময় ঘোষণা মিলে গেছে। এছাড়া এনসিপি দীর্ঘদিনের দাবি অনুযায়ী আগামী মাসে জুলাই সনদ ঘোষণার পরিকল্পনা রয়েছে। এই পটভূমিতে এপ্রিল নির্বাচনকে বিএনপি সহজভাবে নেয়নি। বিএনপি ও তাদের মিত্র রাজনৈতিক দলগুলোর অভিযোগ, সেনা প্রধানের পরামর্শ এবং অধিকাংশ রাজনৈতিক দলের দাবিতে উপেক্ষা করে সরকার মূলত জামায়াত ও এনসিপির পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়টিকে ইঙ্গিত করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বলছেন, সরকার এখন বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাবাধীন হয়ে পড়েছে। তবে প্রধান উপদেষ্টার ঘোষণার পর সরকারের একজন উপদেষ্টা তার ব্যাখ্যায় বলেছেন, বিচার ও সংস্কারের কার্যক্রমকে একটি গ্রহণযোগ্য পর্যায়ে পৌঁছানো, প্রবাসী ও তরুণ ভোটারদের অন্তর্ভুক্ত করা এবং নির্বাচনের প্রস্তুতি যথাযথভাবে সম্পন্ন করার জন্য এপ্রিলকে নির্বাচনকাল হিসেবে বেছে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, আগামী বছর রোজার ঈদের পর নির্বাচনের সময় দেওয়ার সবচেয়ে বেশি সংখ্যক ভোটারকে নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত করা সম্ভব হবে। সেই বিবেচনাতেই এপ্রিল মাস নির্বাচন আয়োজনের জন্য নির্ধারণ করা হয়েছে। প্রধান উপদেষ্টার ভাষণের পর রাতেই বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালি ওই বৈঠকে অংশ নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে প্রধান উপদেষ্টার ভাষণের তীব্র সমালোচনা করে বিএনপি নেতারা বলেন, অন্তর্বর্তী সরকার ঐক্যমত্যের কথা বললেও দেশের সিংহভাগ রাজনৈতিক দলের মতামত উপেক্ষা করেছে। তারা অভিযোগ করেন, সরকার বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাবে সিদ্ধান্ত নিয়ে নিজেদের নিরপেক্ষ অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে। সভায় আরও বলা হয়, এই বিশেষ গোষ্ঠীর প্রভাব যদি সরকারের থেকে যায় তাহলে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা সে বিষয়ে দেশের জনগণ স্বাভাবিকভাবে শঙ্কিত হয়ে পড়তে পারে। বিএনপির প্রতি সরকারের এ আচরণ বিমাতাসুলভ মন্তব্য করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, আমরা শুরু থেকে এই সরকারকে সহযোগিতা করে আসছি। বিএনপি ও সমমনা দলগুলো দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই ডিসেম্বরের কথা বলেছিল। আমরা এখনো বলছি, ডিসেম্বরে নির্বাচনের জন্য উপযুক্ত সময়। বিএনপির প্রতি যেন কোনো সরকার বিমাতাসুলভ আচরণ করছে। নতুন সৃষ্ট দল এবং অন্য আরেকটি দলের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি আলাদা। প্রায় একই কথা বলেছেন জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার। নিজের ফেসবুকে তিনি বলেছেন, তাদের ধারণা অনুযায়ী জানুয়ারির 1 তারিখে ভোটার তালিকা হালনাগাদ করে তারা প্রায় 50 লাখ নতুন ভোটার ভোটে অন্তর্ভুক্ত করতে পারবেন। এটাই হলো এই ইন্টারিমের চেষ্টা। এনসিপি নামক দলটি তাদের পক্ষপাত পেয়েই চলছে। তবে ভোট অত সোজা নয়। এই ইন্টারিমের প্রত্যেককে ভোটে দাঁড়িয়ে দেখতে বলেন। সকলের জামানত বাজেয়াপ্ত হবে। এজন্যই এরা উচ্চকক্ষ চায়, বাজেয়াপ্তদের সীমিত করার জন্য। এখানে আমার নারীদের পক্ষ কোটাও চায়। ওই কক্ষে সব ডেট এক্সপায়ার্ড 75-এর বেশি বয়সী স্মৃতিভ্রষ্টদের থাকার সম্ভাবনা আছে। এদের ধারণা, এভাবে এনসিপি কোয়ালিশন করবে অন্য দলের সাথে, আর বৃদ্ধরা সবাই উচ্চকক্ষে গিয়ে বসবে। তবে কিছু রাজনৈতিক বিশ্লেষক বলছেন, অন্তর্বর্তী সরকার শুরু থেকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলে আসছিল। তাই এখন এপ্রিলকে নির্বাচনকাল হিসেবে ঘোষণা দেওয়া আসলে সেই পূর্ব ঘোষিত সময়সীমার মধ্যেই পড়ে। তাদের মতে এটি নতুন কোনো সিদ্ধান্ত নয়, বরং পূর্ব নির্ধারিত পরিকল্পনারই বাস্তবায়ন। এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন, সরকার তো আগেই বলেছিল ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো সময় নির্বাচন হবে, সুতরাং তাদের জায়গায় ঠিক আছে। বিএনপি সহ কিছু রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিল, ফলে তারা এটা মেনে নেবে না, নানা কথাবার্তা বলবে। এটাই স্বাভাবিক। আমাদের দেশের রাজনীতির মাঝে কোনো কিছু তো স্বাভাবিকভাবে মেনে নেওয়া হয় না। 4 মাস আগে পরে নির্বাচন দেওয়ার তেমন কোনো সমস্যা তো দেখি না। বিএনপি আবহাওয়ার কথা বলছে, এটা একটা খোঁড়া যুক্তি। 1996 সালের জুনে নির্বাচন হয়েছে। শতভাগ ভোটার উপস্থিতি এদেশে আকাশ পরিষ্কার থাকলেও হয় না। এর আগে রোজা আছে, প্রচার চালানো যাবে না বলে তারা যেটা প্রচার করেছে সেটাও আমি যুক্তিযুক্ত মনে করি না। কোরবানি দিতে গিয়ে আহত ঢামেকে সেঞ্চুরি। ঈদ উল আজহার প্রথম দিন কোরবানি দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন অন্তত 100 জন। আহতদের মধ্যে অধিকাংশই মৌসুমী কসাই। আহতের এমন সংখ্যা দেখে অনেকে রসিকতা করে ঢামেকে আসা আহতদের সেঞ্চুরি হয়েছে বলে উল্লেখ করেছেন। ঢামেক হাসপাতালে জরুরি বিভাগের আবাসিক সার্জন ডক্টর মুস্তাক আহমেদ বলেন, সকাল থেকে বিকাল পর্যন্ত রাজধানী ও আশপাশের এলাকা থেকে কোরবানি দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, প্রতি বছর কোরবানির দিন এই ধরনের ঘটনা ঘটে। অসাবধানতা, অভিজ্ঞতার অভাব ও মৌসুমি কষাইয়ের কারণে এই সংখ্যা বাড়ে। তবে এবার আহতদের বেশিরভাগই সংখ্যামুক্ত। হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকায় ছাড়াও নারায়ণগঞ্জ, সাভার, টঙ্গী, কেরানীগঞ্জ সহ আশপাশের জেলা থেকেও অনেকে কোরবানির সময় আহত হয়ে ঢামেকে চিকিৎসা নিতে এসেছেন। আহতদের মধ্যে অধিকাংশ মৌসুমি কষাই হলেও অনেকে নিজের হাতে গরু কোরবানি দিতে গিয়েও আহত হয়েছেন। চিকিৎসক ও সংশ্লিষ্টরা ধারণা করছেন, দিন শেষে এই সংখ্যা আরও বাড়তে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।